ঢাকার রাজপথে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আজকের এই কর্মসূচি, এবং সেটি একটি শুভ দিনে, একটি পবিত্র দিনে আমরা শুরু করার লক্ষ্যেই আজকে আমরা এই ঈদে মিলাদুন্নবীর দিন আজকে আমাদের রাজপথে দাঁড়িয়ে হয়েছে। সংগ্রামী সাথী ভাই বোনেরা, আপনারা জানেন যে শেরপুর জেলার ইতিহাস শুরু হয় 1982 সালে। আজ 2022 সাল, অথচ শেরপুরের জন্য নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা, নেই উন্নত চিকিৎসার জন্য উন্নত মানের হাসপাতাল, নেই কোনো বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষার ব্যবস্থা, নেই কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠার জন্য শিল্প জোন। আমাদের এই 8 দফা দাবির মধ্যেই আপনারা পরিষ্কার একটি ধারণা পেয়েছেন যে একটি জেলায় এই সকল যদি উন্নয়ন না হয় সেটি আসলেও জেলা হিসেবে গণ্য করা হয় কিনা। আমাকে আপনারা অনেকে চেনেন যে আমি জাতীয় বিষয় নিয়ে কাজ করি, কিন্তু যখন আমি পরিচয় দেই আমার বাড়ি শেরপুর, তখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে শেরপুরটা কোন জেলায়, এটা আবার কোথায়, এটা কি ময়মনসিংহ শেরপুর নাকি বগুড়া শেরপুর? তখন আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায়, কারণ আমি শেরপুরে একজন গর্বিত সন্তান হিসেবে আমি পরিচয় দিতে পারি না, কারণ এখানে পরিচয় দেওয়ার মতো আসলে কিছুই নেই। যদি এখানে শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠত, আধুনিক স্থলবন্দর গড়ে উঠত, এখানে যদি আমাদের পর্যটন নগরী গড়ে উঠত, তাহলে বাংলাদেশে যেমন সুপরিচিত লাভ করত, আন্তর্জাতিকভাবেও শেরপুর জেলার একটি স্বীকৃতি পাওয়ার সুযোগ ছিল। আপনারা জানেন যে শেরপুর জেলায় প্রায় 6 শতাধিক অটো রাইস মিল রয়েছে এবং প্রায় 1.5 থেকে 200 পোলট্রি শিল্প রয়েছে, মৎস্য খামার, অ্যাগ্রো ফিশারিজ সহ অনেক ধরনের কৃষি ভিত্তিক শিল্প গড়ে উঠেছে। কিন্তু পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকা, চিকিৎসার ব্যবস্থা না থাকা, গবেষণাগার না থাকার কারণে সেখানে শিল্প বিপ্লব, কৃষির উন্নয়নও সাধন হয়নি। সারা দেশের আজকের যে চালের যোগান, তার প্রায় 40% যোগান দেয় শেরপুর জেলা, অথচ এই শেরপুর জেলাকে দীর্ঘদিন যাবৎ অবহেলিতভাবে রাখা হয়েছে। এখানে আপনারা যান ঢাকা থেকে আজকে শেরপুরে যদি যান, আপনার ন্যূনতম 8 থেকে 10 ঘন্টা যাতায়াতের সময় ব্যয় হয়। একজন রোগীকে যদি ঢাকা আনতে হয় চিকিৎসার জন্য, তার পথেই মৃত্যু ঘটে, কারণ 10 ঘন্টা একটি মৃত্যু পথযাত্রী চিকিৎসার সেবা জন্য প্রার্থী সে আত্রাতে মৃত্যুবরণ করে রাস্তায়। আমরা সরকারকে বলতে চাই, আপনি সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করেছেন, আপনার লক্ষ্য ছিল প্রত্যেক জেলায় একটি বিশ্ববিদ্যালয়, একটি আইটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন, কিন্তু শেরপুরে দুঃখের বিষয় সেখানে কিছুই গড়ে ওঠেনি। আমরা এর জন্য আমরা কাকে দায়ী করব? কি অপরাধ করেছিলাম আমরা শেরপুরে জন্মগ্রহণ করে? শেরপুরে জন্ম নেয় কি অপরাধ ছিল? শেরপুরের জনগণ বারংবার বর্তমান আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করেছে, তার প্রতিদান আমরা কি পেলাম? তার প্রতিদান আমরা পেলাম না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, না পেলাম চিকিৎসা ব্যবস্থা, না পেলাম আমাদের পর্যটন শিল্প খাত, না কিছুই পেলাম না, না এই যোগাযোগ ব্যবস্থা, না এই রেল। তাহলে আপনাদের এই যে আপনাদের ঘোষণা যে সারা দেশে আপনি আজকে উন্নয়ন করবেন, কিন্তু শেরপুর জেলা কেন আজকে অবহেলিত? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনার কাছে এর কৈফিয়ত চাবো না, আপনার বিচার চাই, আপনাকে দাবি জানাবো আপনার প্রতি। আপনি সড়ক পথে, আপনি শেরপুরে আসুন, দেখুন কতক্ষণ লাগে শেরপুরে আপনার পৌঁছাতে, শেরপুরে কি উন্নয়ন হয়েছে। আপনার রাজনীতিবিদ যাদেরকে প্রতিবার মনোনয়ন দিয়ে মহান পার্লামেন্টে এনেছেন, তারা কি অবদান রেখেছে শেরপুরের জনগণের প্রতি, আপনাকে ন্যায়সঙ্গত বিচার করতে হবে। আজকে
আওয়ামী লীগের সিনিয়র একজন প্রেসিডিয়াম সদস্য, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাকে পাশে বসিয়ে রেখে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, অথচ তিনি শেরপুর জেলা থেকে নির্বাচিত হয়ে শেরপুর জেলার উন্নয়নে আপনার কাছে কি আবেদন করেছে আমরা জানতে চাই। একজন হুইপ রয়েছে শেরপুর সদরে, তিনি কি আবেদন রেখেছেন মহান পার্লামেন্টে একজন হুইপ হয়ে আমরা জানতে চাই। আমরা এই আন্দোলনকে আজকে এই রাজপথে শুভ লগ্নে আজকে পবিত্র দিনে দাঁড়িয়ে আজকে যাত্রা শুরু করছি, কিন্তু এই আন্দোলন আগামী দিনে আরো বেগবান হবে ইনশাল্লাহ। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আগামী দিনে শেরপুরে উন্নয়নে ৮ দফা সহ সার্বিক অপরিস্থিতি আপনার কাছে আমরা তুলে ধরব। সেই সাথে আপনাকে আবার অনুরোধ জানাবো, আপনি একটি বার সড়ক পথে শেরপুরে আসুন এবং শেরপুরে একটি দিন যাপন করুন, তাহলে দেখবেন শেরপুরের জনগণ কত নির্যাতিত, কত অবহেলিত, কত নিষ্পেষিত। আপনাকে এর বিচার করতে হবে। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, অবশ্যই দেশের সকল জনগণের প্রতি ন্যায় বিচার করবেন, এটি আমরা প্রত্যাশা করি। আপনি শেরপুরে যে সারা দেশে উন্নয়ন করবেন, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আপনার জেলায় উন্নয়ন করবেন। আজকে দেখি যে সকল জেলা আওয়ামী লীগকে কখনো ভোট দেয় নাই, সেই সকল জেলাতেও উন্নয়নের জোয়ার বয়ে যায়, অথচ শেরপুরের স্বাধীনতার পর থেকে বারংবার আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে, আর তার বিনিময়ে কি পেয়েছে? তার বিনিময়ে পেয়েছে প্রতারণা। আজকে আমরা কেন অবহেলিত থাকব? আজকে কেন জনগণ আমাদেরকে প্রশ্ন করবে এটি আবার কোন জেলা? 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু যে শেরপুর জেলাকে ঘোষণা করেছিলেন, 1988 সালে সেই সময় তৎকালীন সামরিক সরকারের সময় কিঞ্চিত পরিমাণ সড়কের উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা হলেও পরবর্তীতে লুটেরাদের লুটপাট, দুর্নীতি, অসহায় এবং অসহায় মানুষকে পিষ্টে ফেলে লুটপাট করেছে। সেই লুটপাটের খেসারত আজকে আমরা দিচ্ছি। কোন প্রকার বরাদ্দ যেটুকু হয় সেইটুকু এই চাটুকাররা চেটে খেয়ে ফেলে। উন্নয়ন বলতে কিছু নেই এখানে। জনগণকে শেরপুরের জনগণের কথাও বলতে দিতে দেয় না। আমি শেরপুরে গিয়ে লক্ষ্য করেছি, শেরপুরে বিভিন্ন জনসাধারণের সাথে কথা বলেছি, তারা বারংবার আমাকে বলেছে এইসব বিষয়ে কথা বলা যায় না, কথা বললে গলা টিপে ধরা হয়। কারা গলা টিপে ধরে? আমি সেই সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আসুন, আমাদের পাশে দাঁড়ান। কারা আপনাদেরকে গলা টিপে ধরতে চায়, কারা কথা বলতে দিতে চায় না, তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনবো ইনশাল্লাহ, এবং তাদেরকে বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। আমরা আশা রাখি আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে আমাদের সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইতিমধ্যে কিছু মেসেজ পৌঁছে গেছে। সেই মেসেজগুলি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন, বিচার করবেন, এবং আমাদের যে দাবিগুলি রয়েছে, আমাদের দাবিগুলির মধ্যে আপনারা জানেন শেরপুর জেলা থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। একমাত্র পথ সড়ক পথ। সেই সড়ক পথে ইতিমধ্যে আমি বলেছি 8 থেকে 10 ঘন্টা লেগে যায় সড়ক পথে যাতায়াত, অথচ পার্শ্ববর্তী জেলা জামালপুরে রেল লাইন রয়েছে, সেখানে মেডিকেল কলেজ গড়ে তোলা হয়েছে, বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। কে করেছেন? সেখানে একজন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদক, তিনিই করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, আর ধিক্কার জানাই আমার শেরপুর জেলার বর্তমান ক্ষমতাসীনদের নেতাদের। আপনারা কেন পারলেন না? আপনারা তো মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার সুযোগ হয়, আপনারা কেন পারেন না? কারণ আপনাদের সদিচ্ছার অভাব, আপনাদের ন্যায়পরায়ণতার অভাব, আপনাদের জনগণের প্রতি যে কমিটেড থাকার কথা সেই কমিটমেন্ট আপনাদের নেই। যে শপথ নিয়ে আপনি মহান সংসদে বসে আছেন, সেই জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই ম্যান্ডেট নিয়ে এসেছিলেন, সেই ম্যান্ডেটকে আপনি পায়ে মিশিয়ে দিয়েছেন। আপনি উন্নয়ন তো করেননি, বরং দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন। শেরপুর জেলায় একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই পর্যটন কেন্দ্রগুলিকে
পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়নি। যদি এই কেন্দ্রগুলিকে, অবকাশ কেন্দ্র, গজনি কেন্দ্র, এগুলিকে যদি জাতীয়ভাবে পর্যটন নগরী হিসেবে শেরপুরকে ঘোষণা করা হয়, তাহলে দেশের সুনামের সাথে সাথে শেরপুর জেলা থেকে বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করা সম্ভব। নাকুগাঁও স্থল বন্দর থেকে মাত্র বছরে 1 কোটি টাকা আদায় হয়। এটিকে যদি আধুনিকায়ন করা হয়, তাহলে এর মাধ্যমে 500 থেকে 1000 কোটি টাকা সরকার রাজস্ব আদায় করতে পারে। আমরা যদি সেখানে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, শেরপুর জেলার বেকার অদক্ষ কারিগরদেরকে যদি আমরা এখানে নিয়োজিত করতে পারি আমাদের শিল্প প্রতিষ্ঠানে, তাহলে শেরপুরে বেকার সমস্যার সমাধান হবে। সেই সাথে পাশাপাশি শেরপুর জেলার উন্নয়নের পাশাপাশি সেখান থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে পারবে। রেল যোগাযোগ যদি উন্নত করা যায়, পাশাপাশি আপনারা জানেন জামালপুরের একটি বৃহত্তর উপজেলা বক্সিগঞ্জ কিন্তু আমাদের শেরপুর হয়ে যেতে হয়। সেই সাথে কুড়িগ্রাম জেলার 3টি থানা আমাদের শেরপুর হয়ে যেতে হয়। তার মানে আমরা যদি শেরপুরের যোগাযোগ ব্যবস্থা এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তার সাথে সাথে শুধু শেরপুর জেলার উন্নয়ন নয়, এর পাশাপাশি 3টি জেলার উন্নয়ন হবে এবং বৃহত্তর ময়মনসিংহের ব্যাপক উন্নয়ন সাধন করা সম্ভব হবে। আমাদের একটি ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউট রয়েছে, যার সুনাম সারা দেশেই রয়েছে। যেই ইনস্টিটিউট থেকে পাশ করে সারা দেশে ছেলেমেয়েরা কৃষি বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে। কিন্তু আমরা বলতে পারি না, আমরা দাবি করতে পারি না আমার শেরপুর থেকে লেখাপড়া করে সারা দেশে কৃষি বিপ্লব ঘটালো, অথচ আমরা বুক খুলিয়ে বলতে পারি না। আমাদের এখানে যদি একটি কৃষি ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় থাকতো, আজকে আমরা মাথা উঁচিয়ে বলতে পারতাম, দাবি করতে পারতাম, দেখো আমার শেরপুরের কৃষি ভিত্তিক যারা লেখাপড়া করেছে তারাই সারা দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছে, যার উপর ভিত্তি করে বাংলাদেশের স্বনির্ভর অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমরা বলতে পারি না। অথচ চালের যোগানে যখন আমরা দেখি শেরপুর জেলা থেকেই 40% চালের যোগান দেওয়া হয়, কিন্তু সেই 40% যোগানদার শেরপুর জেলাকেও অবহেলিত করে রাখা হয়েছে, তাকে মূল্যায়ন করা হয় না। আমরা অনতিল বিলম্বে আজকে এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শেরপুর জেলার এখানের সর্বস্তরের জনগণ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কৃষিবিদ, প্রযুক্তিবিদ, পেশাজীবী সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন রাজনৈতিক স্তরের নেতৃবর্গ যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন। আমরা এখানে রাজনৈতিক বিদ্বেষ বা কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলার জন্য এজেন্ডা নিয়ে এখানে দাঁড়িয়ে নি। এখানে আমরা আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় পার্টি, যত রাজনৈতিক দল আছে তারাও অংশগ্রহণ করেন। কারণ জেলার উন্নয়নের জন্য আমরা দল মত বুঝি না, আমরা দলীয় স্বার্থ বুঝি না। আগে বুঝি আমার নিজের জেলার, আমার দেশের উন্নয়ন, তারপরে না রাজনৈতিক দল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা যখন এই কর্মসূচি নিতে যাই অনেকে হীনমন্যতায় ভোগেন। যারা এই হীনমন্যতায় ভোগেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই হীনমন্যতা পরিহার করুন। এটি কোনো দলীয় এজেন্ডা নয়। আগে সবার আগে আপনার স্বার্থ। আপনি আমি হয়তো থাকবো না আগামী দিনে, কিন্তু আমাদের আগামী প্রজন্ম এই শেরপুরে যারা জন্মগ্রহণ করবে, যারা শিক্ষা গ্রহণ করার জন্য আজকে ঢাকায় বিভিন্ন মেসে বিভিন্ন জায়গায় থাকেন, কি নিদারুণ কষ্ট করেন, কিন্তু আমার ওখানে যদি বিশ্ববিদ্যালয় থাকতো এই সকল ছেলে মেয়েদের ঢাকায় আজকে কষ্ট করতে হতো না। তারা সেখানে উন্নত শিক্ষা ব্যবস্থা নিয়ে সেই সাথে যদি শিল্প বিপ্লব গড়ে তোলা যেত, তাহলে তাদের কর্মসংস্থানও সেখানেই হতো। আজকে ঢাকার যে জনসংখ্যা কমানোর সরকারের উদ্দেশ্য, সেটি অনেকটাই সার্থক হতো। সেই জন্যই আমরা সরকারকেও সহযোগিতা করতে চাই। আমরা বলতে চাই, আসুন শেরপুরকে এতদিন যেভাবে অবহেলিত, অবঞ্চিত করে রাখা হয়েছে আর নয়, আমরা শেরপুর জেলাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা সহযোগিতা করি। শেরপুরের শিল্প বিপ্লব আমরা গড়ে তুলি, শেরপুরের উন্নয়ন সাধন করি। সেই সাথে আমরা আগামী দিনে বাংলাদেশের আমাদের শেরপুরের সন্তানরা
একটি ভূমিকা রাখতে চায় জাতীয় পর্যায়ের। দীর্ঘদিন জাতীয় পর্যায়ে কাজ করলেও বাধ্য হয়ে আজকে আমাকে অনেক স্বার্থ ত্যাগ করে শুধু শেরপুর জেলার জন্য আজকে আমাকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই জায়গায় মানববন্ধন করি, প্রেস ক্লাবে বিভিন্ন দাবি নিয়ে কথা বলি, সবগুলি জাতীয় পর্যায়ে নিয়ে কথা বলি। তাই আজকে সারা দেশের মানুষের প্রতি একটু আমার অনুরোধ থাকবে, এতদিন তো আপনাদের স্বার্থেও কথা বলেছি, আসুন না শেরপুরের জনগণের পাশে একটু দাঁড়ান। শেরপুর যে অবহেলিত, শেরপুর যে সুবিধা বঞ্চিত, সেই বিষয়ে আপনারাও আমাদের সাথে সংহতি প্রকাশ করেন, সেই বিষয়ে আপনারা সোচ্চার হন। কেন এই জেলাটি অবহেলিত থাকবে? যারা এই সরকার গঠনে সহযোগিতা করে, এই সরকারের উন্নয়নে সহযোগিতা করে, তাদেরকে অবহেলিত করে রাখা হয়, এটি কোনোভাবেই কাম্য নয়। এটি এক ধরনের প্রতারণা শেরপুরের জনগণের সাথে। আমরা মনে করি এই প্রতারণার হাত থেকে শেরপুরের জনগণকে রক্ষা করা হবে। ধন্যবাদ সকলকে। আমি এই পর্যায়ে আমাদের সাথে